বাংলাদেশে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে এবং এটা নিয়ে নানা রকম আলোচনা চলছে। একদিকে যেমন আতঙ্কে ভুগছে বাংলাদেশবাসী, ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে যে সরকারের অন্দরে পরস্পর বিরোধী বক্তব্য, যেটা নিয়েও আলোচনা চলছে। সেদিকে আমরা নজর রাখবো। পাশাপাশি আমরা নজর রাখবো যে একেবারে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করে গিয়েছেন মোহাম্মদ ইউনূস, এবার সেটা নিয়ে তার সাবেক উপদেষ্টারা একের পর এক মুখ খুলছেন। এবারও আরেকজন উপদেষ্টা তিনি মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে এই চুক্তি যথেষ্ট গোপনীয়তার সঙ্গে করা হয়েছিল এবং তিনি চেষ্টা করেছিলেন যাতে কোনোভাবে এই চুক্তি না হয়, কিন্তু সেটা তিনি করতে সক্ষম হননি। তো সব মিলিয়ে গিয়ে বলছেন সেদিকে আমি নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখার চেষ্টা করব এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক ভাষ্য উঠে আসছে, তাতে সেনাবাহিনীকে কাঠগড়ায় তোলা হচ্ছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা নজর রাখার চেষ্টা করব এই মুহূর্তে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। পাশাপাশি শেখ হাসিনা এখনো ভারতের আশ্রয়ে রয়েছেন, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণই বা এখন কি, সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। একই কাণ্ড কি চলছে তারেক রহমানের সরকারের অন্দরে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে বাংলাদেশকে দাসত্বের দিকে ঠেলে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এবার কি সেই দাসত্বের শিকল চেপে বসতে চলেছে তারেক রহমানের গলায়? সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা বোয়িং এর কাছ থেকে 10টি অত্যাধুনিক বিমান কিনতে চলেছে বাংলাদেশ সরকার। আগে চুক্তি হয়েছিল ইউনূস সরকারের সময়। বিএনপি সরকার তাতে শিলমোহর দিয়ে ঘরে তুলবে ওই বিমানগুলি। আর এই খবর ঘিরে শোরগোল, সমাজ মাধ্যমে ট্রোল, দেশে জ্বালানি সংকটে গাড়ি চলছে না, আর সেখানে বোয়িং বিমান তো কেনা হবে, কিন্তু টাকা আসবে কোত্থেকে? সূত্রে খবর, এক একটি বোয়িং বিমানের দাম 950 থেকে 1200 কোটি টাকা। 14টি বিমান কিনতে হলে কত দাঁড়াচ্ছে এই সংখ্যা? কথা হচ্ছে এই বিপুল অঙ্কের টাকা কোন গৌরী সেন যোগাবেন তারেক রহমানের সরকারকে? নাকি বোয়িং বিমান কিনতে পায়ে লুটিয়ে পড়া আমেরিকার কাছে হাত পাতবেন তারেক? এই আই হ্যাভ এ প্ল্যান? বিমান কেনা হলেও কোন কোন রুটে চালানো হবে এই বিমানগুলি? পাইলট এবং এয়ারলাইন্সের অন্যান্য কর্মচারীদের বেতন দেওয়া হবে কিভাবে? সূত্রে খবর, মার্কিন কোম্পানি বোয়িং এর কাছ থেকে 25টি বিমান কিনতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে যার জন্য কেনা হবে এই বিমান, সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই বলছে তারা কিছুই জানে না। অথচ বিমান কেনার প্রস্তাব এয়ারলাইন্সের পক্ষ থেকে আসার কথা, এই সংক্রান্ত চুক্তিও হওয়ার কথা বিমানের সঙ্গে বোয়িং এর। বাংলাদেশ এয়ারলাইন্সের প্রয়োজন বিবেচনায় না রেখে এই নির্দেশ চাপিয়ে দেওয়াকে অদ্ভুত বলছেন এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্তারা। আসলে এখানে কাজ করছে অন্য সমীকরণ। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মোটা অঙ্কের শুল্ক চাপিয়ে রেখেছে বাংলাদেশের ওপর এবং ট্রাম্প সরকারের এই বিপুল পরিমাণ শুল্ক কমাতে সমঝোতার পথে হাঁটতে মার্কিন সংস্থা বোয়িং এর কাছ থেকে একাধিক বিমান কেনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সূত্র মারফত জানা গিয়েছে, এহেন পদক্ষেপের মূল উদ্দেশ্যই হল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, যাতে করুণা করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাড়তি 35% শুল্কের বোঝা থেকে বাংলাদেশকে রেহাই দেয়। বাংলাদেশের বাণিজ্য সচিব মেহবুবুর রহমান বলেন, আমাদের আগামী 2 বছরের মধ্যে কিছু এয়ারক্রাফট দরকার। দেশের বিমানের বহর আগামী দিনে বাড়াতে হবে, আর এই ধরনের পরিকল্পনা আমাদের সরকারের আগে থেকেই ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের উড়ান সংস্থাগুলির ভারেমা ভবানী দশা হয়েছিল। আন্তর্জাতিক রুটে উড়ান পরিষেবায় তেমন কোনো লাভই হয়নি। বাধ্য হয়ে বিমানের রুট কাটছাট করতে হয়েছিল সরকারকে। লোকসান ঠেকাতে উড়ান কমিয়ে দিয়েছিল বাংলাদেশ এয়ারলাইন্স। দেশে কৃষকদের সেচের পাম্প চলছে না, ডিজেলের অভাবে এবং ঘন্টার পর ঘন্টা কারেন্টের অভাবে খাবি খাচ্ছে দেশের মানুষরা। সেখানে কি দরকার এই বিলাসিতার? আগে দেশের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করুক সরকার, তারপরে না হয় ভাবা যাবে বোয়িং বিমান কেনার কথা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ। এই পদে লড়বেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ডক্টর খলিলুর রহমান নিজেও এই পদে প্রার্থী হিসেবে আন্তর্জাতিক লবিং চালিয়ে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি পদে নির্বাচন সামনে রেখে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন তিনি। এছাড়া নিউ ইয়র্কে যাওয়ার পথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন নিয়ে আলোচনা হয়। নির্বাচনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সমর্থন দিয়েছেন তিনি। এই নিয়েই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফোন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে।
বাংলাদেশ প্রায় 4 বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রার্থিতা ঘোষণা করে ফিলিস্তিন। বাংলাদেশ ও ফিলিস্তিন ভ্রাতৃপ্রতিম দেশ হওয়ায় ফিলিস্তিনের সঙ্গে নির্বাচন করা নিয়ে দোটানায় ছিল বাংলাদেশ। কারণ ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিন সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এখন বাংলাদেশকে সাইপ্রাসের সঙ্গে এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিসের এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও তিনি সাইপ্রাস ও তুরস্ক সফরেও যান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের দ্বারা প্রতি বছর গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। এই নির্বাচনে সাধারণ পরিষদের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটি একটি করে ভোট দেয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদটি সাধারণত ভৌগোলিক রোটেশন অনুযায়ী বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়ে থাকে এবং এর মেয়াদ 1 বছর। 2025 সালের জুনে জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক 80তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এবার 81তম অধিবেশনের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। এর আগে 2রা জুন এই পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও তৎপর রয়েছেন। তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় এই পদে সমর্থন চাইছেন। গত 6 মার্চ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বিষয়ে সমর্থন চান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে বিভিন্ন বৈঠকে সমর্থন চাইছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ঢাকায় রাশিয়া, ডেনমার্ক, জার্মানি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সভাপতি পদে প্রার্থী হিসেবে সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে শেষ পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে কে জয়ী হন তা বলবে সময়। এরই সঙ্গে খলিলুর রহমানের এই বিদেশ সফরও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাও এক কথায় মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কি হবে পদ্মাপাড়ের আগামী দিনের রাজনৈতিক সমীকরণ? সরকার করার পরে এনসিপিকে কাছে টানার চেষ্টা করেছে বিএনপি, কিন্তু এখনকার হাওয়া বইছে উল্টো দিকে। সম্প্রতি বিএনপির বিদ্রোহী এবং বিক্ষুব্ধ নেতাদের ভাঙিয়ে দলে টানার চেষ্টা করছে এনসিপি। তাতে এনসিপির ধারে ভারে অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ওদিকে এনসিপি এবং বিএনপির যেখানে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগও। বাংলাদেশের সামনেই রয়েছে পেশাজীবী সংগঠন সহ স্থানীয় ভোট, আর এই ভোটে নিজেদের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর দল। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সূত্রের খবর, হাসিনা তার দলের প্রাথমিক বা তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে তৈরি থাকতে বলেছেন। দরকারে জেলে যেতেও রাজি থাকতে হবে। দলের ওপর মহল থেকে এই নির্দেশে এসেছে এবং লক্ষ্মীপুরের এক ভিডিও আওয়ামী লীগের অক্সিজেন কিছুটা বাড়িয়েছে। ভাইরাল ভিডিও দেখা গিয়েছে যে সেখানকার যুব আওয়ামী লীগের নেতা কর্মীরা মানববন্ধন করে শপথ নিচ্ছেন হাসিনাকে দেশে ফেরানোর। ঢাকার মেয়র নির্বাচনও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই নির্বাচনে কি জামায়াত বা অন্য কোনো দলের জোট দেখা যাবে? সংসদ নির্বাচন শেষে এখন আলোচনায় ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন। 2টি সরকার আপাতত প্রশাসক বসালেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দল। শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। আর এছাড়াও জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনেও স্পষ্ট হচ্ছে জোটগত সমীকরণ। জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট স্থানীয় নির্বাচনে শক্ত অবস্থান নিতে চায়। আর এরই মধ্যে দলটি সম্ভাব্য প্রার্থী বাছাই করেছে। ঢাকার 2টি সিটি কর্পোরেশনে কারা মেয়র পদে নির্বাচন করবেন তা নিয়ে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা। নিজের ছাড় দিয়ে জোট থেকে প্রার্থী দিলে সেটা হবে জামায়াতের অন্যতম চমক। সেক্ষেত্রে আলোচনায় এগিয়ে এনসিপি। দলীয় সূত্র মারফত খবর যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সদ্য প্রশাসক বসিয়েছে বিএনপি সরকার। 6 মাসের মধ্যে সিটি নির্বাচন হবে বলেও একটি গুঞ্জন চলছিল। আর 6 মাস বা 1 বছর যখনই নির্বাচন হোক তার জন্য এখনই প্রস্তুতি নিচ্ছে জামায়াত সহ জোটে থাকা দলগুলি। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জামায়াতের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
এবং ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এবার এই গুঞ্জন বাস্তবে রূপ নেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নীতি নির্ধারকের তাদের সাংগঠনিক ফোরাম অনেক আলোচনা এবং সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ গ্রহণের পর প্রার্থী হিসাবে মনোনয়নের জন্য সাদিক কায়েমকেই চূড়ান্ত করার দিকে এগোচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানানো হবে। আর এই বিষয়ে পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক শিবিরের কেন্দ্রীয় কমিটির এক নেতা দ্য ঢাকা ডায়েরিকে বলেন, সাদিক কায়েমকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী করার বিষয়টি অনেকটাই চূড়ান্ত বলে জেনেছি। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। এছাড়াও সাংগঠনিক স্বার্থে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তে পরিবর্তন আসাটাও অস্বাভাবিক কিছু নয়। সব মিলিয়ে এই নির্বাচনের ফল কি হয় তা এখন দেখার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে গিয়েছে। দেড় দশকের ক্ষমতার বাইরে থাকা বিএনপি বর্তমানে মাঠের রাজনীতিতে সুবিধাজনক অবস্থানে থাকলেও 2026 সালের এপ্রিলের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট, আইনজীবী সমিতি, বার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে তাদের কর্মকাণ্ড ও কৌশল নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে। বার কাউন্সিলে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া এবং আসিফ নজরুলের আবেগঘন পোস্ট, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিএনপি কি সত্যি আতঙ্কে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। প্রসঙ্গত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী 13 ও 14 মে অনুষ্ঠিত হবে। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে অংশ নিতে পারবেন না দলের সমর্থক আইনজীবীরা। এই নিয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে হাইকোর্টের এনএক্স ভবনের নিচে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্ধারিত সংবাদ সম্মেলনের স্থান দখল করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। 2026 সালের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার সিদ্ধান্ত এবং মনোনয়ন বাতিলের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জানা গিয়েছে, বিএনপিপন্থী আইনজীবীরা যারা বর্তমানে বার কাউন্সিলের অ্যাডহক কমিটিতে প্রভাবশালী, তারা ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ও সাধারণ আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করে এসেছে। কিন্তু বর্তমানে যখন আওয়ামীপন্থী আইনজীবীরা মাঠছাড়া হচ্ছেন, তখন প্রশ্ন উঠছে যে বিএনপিপন্থী আইনজীবীরা কি একই পথে হাঁটছেন? বিশ্লেষকদের মতে বিএনপি এখানে একটি নৈতিক সংকটে রয়েছে। একদিকে তারা চায় ফ্যাসিবাদের চিহ্ন মুছে দিতে, অন্যদিকে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত না হলে তাদের দীর্ঘদিনের দাবিকৃত গণতান্ত্রিক স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়। সমালোচকরা বলছেন, এটি একটি পেশাদার সংস্থাকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা এবং ভিন্নমত দমনের নতুন নজির। আওয়ামী লীগপন্থী আইনজীবীরা অভিযোগ করেছেন, নিয়ম বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীরা এটিকে গণতান্ত্রিক দায়বদ্ধতা হিসেবে দাবি করেছেন। এই অবস্থান দলীয় প্রতিপক্ষকে মাঠ থেকে সরিয়ে দেওয়া, বিএনপির ভিতরে থাকা এক ধরনের ভীতি বা অনিশ্চয়তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা কি আওয়ামী লীগের পুনর্বাসনকে ভয় পাচ্ছেন? অন্যদিকে সামাজিক মাধ্যমে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের আবেগঘন পোস্ট ও কান্নার দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন যে এই কান্না কি জুলাই আগস্টে গণহত্যার বিচার না পাওয়ার, নাকি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ার? কেউ কেউ আবার বলছেন যে এটি তার মনের গভীর থেকে আসা আবেগ, যা একজন শিক্ষাবিদ ও আইনি উপদেষ্টা হিসেবে দেশের বিচার ব্যবস্থা ও ন্যায় বিচারের ধীরগতি দেখে তৈরি হয়েছে। আবার রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে মনে করছেন যে এটি মায়াকান্না বা মাঠের নেতাকর্মীদের আবেগ ধরে রাখার কৌশল। অনেকের মতে দীর্ঘদিনের সহকর্মী বা পরিচিত জনদের রাজনৈতিক বিপর্যয় কিংবা বিচার বিভাগীয় সংস্কারের গুরুভার তাকে আবেগতাড়িত করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এর পিছনে ভিন্ন রহস্য খুঁজছেন। আসিফ নজরুল ছাত্র জনতার বিপ্লবের অন্যতম বুদ্ধিবৃত্তিক মুখ। তার এই আবেগ কি প্রশাসনের ভিতরের কোনো অদৃশ্য চাপের বহিঃপ্রকাশ, নাকি এটি ক্ষমতার অন্দরে কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধের ইঙ্গিত? তার কান্নার পিছনে ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে একে দেখা হচ্ছে সংস্কার প্রক্রিয়ার জটিলতা ও চাপের প্রতিফলন হিসেবে। বিশেষজ্ঞদের মত, বিএনপি সরকার সরাসরি ভয়ের কথা স্বীকার না করলেও তাদের কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতা স্পষ্ট। অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাঠামোগত সংস্কার করছে, তাতে বিএনপি মনে করছে তাদের দীর্ঘমেয়াদী সুবিধা কমে যেতে পারে।
2023-24 সালে ছাত্র জনতার যে ঐক্য তা বিএনপির রাজনৈতিক সমীকরণের বাইরে। এই নতুন নেতৃত্ব যেমন এনসিপি যদি বিএনপিকে টেক্কা দেয় তবে ক্ষমতায় ভারসাম্য নষ্ট হওয়ার ভয় আছে। বার কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আওয়ামী পন্থীদের পুরোপুরি ছেঁটে ফেলার চেষ্টা ইঙ্গিত দেয় যে বিএনপি মনে করে সামান্য সুযোগ পেলেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে। 2026 সালের এপ্রিলের রাজনৈতিক বাস্তবতা হলো বিএনপি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, কিন্তু একই সাথে তাদের মধ্যে কৌশলগত অস্থিরতাও তৈরি হয়েছে। আসিফ নজরুলের কান্না এবং আইনজীবী নির্বাচনের অস্থিরতা উভয়ই বর্তমান বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ডের অস্থিরতার প্রতীক। বিএনপি কি সত্যি আতঙ্কে, নাকি এটি তাদের সবুজ সংকেত পাওয়ার কৌশল? এই প্রশ্নের উত্তর এখনো অধরা। বিএনপি যদি নিজেদের একটি উদার ও গণতান্ত্রিক দল হিসেবে প্রমাণ করতে চায় তবে তাদের সমর্থকদের প্রতিহিংসা ও বর্জনের রাজনীতি থেকে দূরে রাখতে হবে। তা না হলে ফ্যাসিবাদ বিরোধী তকমা ব্যবহার করে যদি প্রতিপক্ষকে নির্বাচনের বাইরে রাখা হয় তবে দীর্ঘমেয়াদী তা দেশের বিচার ব্যবস্থা ও রাজনীতির জন্য অশনি সংকেতই হয়ে দাঁড়াবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। তবে কি মে মাসেই দেশে ফিরতে চলেছেন হাসিনা? জল্পনা তো সেরকমই বলছে। সেদেশের বিখ্যাত বিশিষ্ট ব্যক্তি আখতারুজ্জামান তেমনটাই দাবি করেছিলেন। তিনি আরও জানিয়েছেন যে মে মাসে যদি হাসিনা দেশে ফেরেন তাহলে আইনি সহযোগিতা পেতে পারেন তিনি, যা তার পক্ষে সুবিধাজনকই হবে। এর আগে তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এক ভারতীয় জ্যোতিষী। 2023 সালের ডিসেম্বরে এক্স পোস্টে প্রশান্ত নামে ওই জ্যোতিষী লিখেছিলেন, শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যৎবাণী হলো 2024 সালের মে থেকে অগস্ট মাস পর্যন্ত তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে। আর এই পুরনো পোস্টেই নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, এই মুহূর্তে বাংলাদেশের সরকারের অস্থিরতায় সে কথা বলে দিচ্ছে। বর্তমান সময়ে বেশ কিছু ইস্যুতে ঝালাপালা বাংলাদেশ। একে তো দেশে জ্বালানি নেই, আর তার উপর নেই পর্যাপ্ত বিদ্যুৎ। অর্থনীতির অবস্থাও অথৈবচ। আর এইসব নিয়ে যখন তারেক সরকার দিশেহারা, তখন কি ক্রমশ উজ্জ্বল হচ্ছে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা? দেশে জঙ্গি বারবারন্ত ঠেকাতে পারছে না বাংলাদেশ। বাধ্য হয়ে দেশের সব বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে রেড সতর্কতা। বায়ুসেনার সঙ্গে টিটিপি বা তেহরিকে তালিবানি যোগাযোগের খবরও মিলেছে। তার মানে দেশের তলে তলে ফাঁদ পাচ্ছে জঙ্গিরা, আর সেটা বেমালুম অস্বীকার করছেন তারেকের মন্ত্রী। সূত্রে খবর, পুলিশের সদর দপ্তর থেকে জঙ্গি সক্রিয়তার খবর জানানো হয়। এরপরই জারি করা হয় রেড অ্যালার্ট বা লাল সতর্কতা। তারই মধ্যে দেশে টিটিপি যোগকে সমূলে নিকেশ করতে শুদ্ধিকরণ অভিযানী নামে বাংলাদেশ এয়ারফোর্স এক সপ্তাহ ধরে চালানো হয় চিরুনি তল্লাশি। গ্রেপ্তার করা হয় একাধিক সামরিক উচ্চ কর্তাদের। পাকিস্তান সহ অন্য দেশে পালিয়েও যান বেশ কিছু বায়ুসেনার আধিকারিক। বাজেয়াপ্ত করা হয় একাধিক মোবাইল, ছুটিও বাতিল করা হয়েছে বহু আধিকারিকের। এবং জঙ্গি হামলার সম্ভাব্য হুমকি গোয়েন্দা নজরে আসায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি 8টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়। পুলিশ সদর দপ্তরের নির্দেশের পর অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। 8টি বিমানবন্দরগুলিতে পোশাকে এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রী যানবাহন এবং আগতদের তল্লাশি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন কিছু দেখলেই দ্রুত জানাতে বলা হয়েছে। সামনেই বাংলাদেশে স্থানীয় ভোট এবং এই ভোটে আবার আগের জায়গায় ফিরতে চাইবে আওয়ামী লীগ। তাই কি হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছেন দলের কর্মীরা? সম্প্রতি লক্ষ্মীপুর এলাকায় যুব আওয়ামী লীগের নেতা কর্মীরা শপথ নেন এবং সমাজ মাধ্যমে ভাইরাল হয় ওই ভিডিও। হাসিনা কি আদৌ ফিরবেন? এই বিষয়টি অনেকাংশে নির্ভর করছে ভারতের ওপর। মোদী সরকার যদি মনে করে তবেই হাসিনার প্রত্যাবর্তনই বরফ গলবে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। তবে আপাতত দেশে জঙ্গি সক্রিয়তা কিভাবে ইউনূস ঠেকাবেন সেই প্রশ্ন জোরালো হচ্ছে। তারেক কি পারবেন সন্ত্রাসবাদের দমন করতে, নাকি তারা হামলা চালাবে অচিরেই?